দুজনতেই। পর্ব ৩। লেখনীতে অলকানন্দা অন্দ্রি। দিতি স্বাক্ষর পিছু পিছু পা চালালেও মুখটা কোঁচকালো, যেন তীব্র অসন্তোষ ফুটে উঠেছে চোখে মুখে। সে বৃতৃষ্ণা চোখে মুখে ফুটিয়েই দিদি প্রথমে বলল, এভাবে ওদের মাঝখান থেকে ডেকে কোথায় নিয়ে যাচ্ছেন? কেনই বা নিয়ে যাচ্ছেন? সাক্ষ্য ঘাড় কাত করে চাইল। মুখে চোখে গম্ভীর একটা রূপ ফুটিয়ে তুলে বলে উঠল, কেন, নাচ করবেন না? নাচের রিহার্সাল করাতে নিয়ে যাচ্ছি আপনাকে। পাল্টা প্রশ্ন দ্বিতীয় করলো এবারে। আমার তো ঈশানের সাথে ডুয়েট নাচার কথা, আপনার সাথে কেন যাচ্ছি? সাক্ষ্য ফের আবারও গম্ভীর মুখ করে ভ্রু বাঁকিয়ে বলল, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আমি আপনার টিচার হই মিসেস দীতিকা তাসনিম। টিচারদের আদেশ মানা স্টুডেন্টের কর্তব্য। দিতি ওভাবেই চাইল। রাগও হলো বোধহয়। মুখ কুঁচকে বলল, আমার মনে আছে আপনি আমার টিচার। টিচার হিসেবে প্রশ্নটা করেছি, অন্য কিছু হিসেবে নয়। টিচার হিসেবে প্রশ্ন করাটাও আমার কাছে সেফ বেয়াদবি মনে হচ্ছে। দিতি যেন বিস্মিত হলো এমন ভাব করেই জিজ্ঞেস করলো, টিচারকে এইটুকু জিজ্ঞেস করাও যায় না? শুনুন, কথা বাড়াবেন না, এখানেই দাঁড়ান, আমি আসছি। এইটুকু বলেই সাক্ষ্য পা চালিয়ে কোথায় যেন গেল। দিতি রাগে জেদে ওখানেই দাঁড়িয়ে রইল হতাশা নিয়ে। টিচার টিচার বলে মাথা কিনে নিয়েছে নাকি? সব সময় দিতিকে কি ভাবে? এইটুকু ভাবতেই ভাবতেই দ্বিতীয় পা চালালো। সাক্ষ্য তার সাথে হঠাৎ হওয়া আকত সবকিছুই মনে মনে বিরক্তকর বস্তু হিসেবে ধরে নিয়ে যখনই পা চালিয়ে অনেকটুকু পথ বাড়ালো, ঠিক তখন কানে এলো গম্ভীর গলা, চলুন, কাজ আছে। দিতি ফিরে চাইলো। সাক্ষর মুখ চোখ এতটাই গম্ভীর যেন সত্যি কোনো গুরুত্বপূর্ণ কাজের কথা বলছে। দিতি ভ্রু বাঁকিয়েই বলল, কি কাজ? ভার্সিটির বাইরে, আমার পিছু পিছু আসুন। দিতি ফের ভ্রু বাঁকালো। সাক্ষ্য ব্যস্ত হয়ে পা চালালো। গুরুত্বপূর্ণ গুরুত্ব বোঝাতে চোখে মুখে ফোটালো একরাশ ব্যস্ততা। দিতি অবশ্য ওভাবেই দাঁড়ানো। সাক্ষ্য ফের আবারও ঘাড় ফিরিয়ে প্রশ্ন ছুড়ল, কথা শুনতে পান না? আপনার কি মনে হচ্ছে টিচার হয়ে আপনাকে বিনা দরকারেই আমি ডেকে নিয়ে যাচ্ছি? একদমই না। কিন্তু এটা যেমন মনে হচ্ছে না, তেমন এটাও মানতেও মন চাইছে না দিতির। ভার্সিটির বাইরে আবার টিচার স্টুডেন্টের কি কাজ থাকবে? এইটুকু মনে মনে আউড়িয়েই পা বাড়ালো। যেতে যেতে বলল, আপনার দিকে তাকিয়ে থাকলে দোষ হয়, পাশাপাশি হাঁটলেও তো দোষ হওয়ার কথা। এই কারণেই কাজ থাকলে সবার সাথেই হাঁটা যায়, কথা বলা যায়, কিন্তু আপনি কাজের জন্য তাকাননি। ওটা আমার কাজই ছিল, কাজ ছিল বলেই তাকিয়েছি। দিতি এইটুকু মনে মনে বলেই মুখে রাগ রাগ ভাব নিয়ে চাইল, অতঃপর পাও বাড়ালো। এরপর ভার্সিটির রাস্তা ধরে হেঁটে চলে এলো বহু দূরে। অথচ কি দরকারি কাজ তা দিতি খুঁজে পেল না। আদৌ কোনো কাজ আছে কিনা তাও জানে না। শুধু মনে একরাশ বিরক্তি, আর এই বিরক্তি নিয়ে স্বাক্ষর পিছু পিছু আসতেই কল দিল ঈশান। ওপাশ থেকে জানালো, দিতি কোথায় তুমি? ডান্স করবা না? করবে না ভালো কথা, দেখবেও না? মিহু তো খুঁজছিল তোমাকে ভিডিও করার জন্য। দিতি মুহূর্তেই লাফিয়ে উঠলো, জানালো, নাচ করব আমি। মিহুকে না করো ঈশান, বলো যে ওর পরিবর্তে আমি ডান্স করব। কিন্তু সাক্ষ্য স্যার নিষেধ করেছে তোমাকে নিতে, করলে মিহু করবে। আরে না, সিনিয়র আপুরা তো বলেছে আমি নাচের স্টেপ ভালো পেরেছি, তার মানে পারফরমেন্সও ভালো করব। তুমি একটু বুঝিয়ে বলো। সাক্ষ্য এতক্ষণ চুপচাপ শুনছিল শুধু, এবার না পারতেই গলা ঝাড়লো। গম্ভীর রূপটা তখনও মুখ চোখে ধরে রেখে গলা ঝেড়ে বলে উঠলো ধমকের সুরে, হোয়াট হ্যাপেন্ড? পা না চালিয়ে দাঁড়িয়ে থাকার মানে কি? সাক্ষর মুখ থমথমে। দিতি যখন ওটুকু শুনেও ফোন নামালো না, তখন আবারও বলল গম্ভীর গলাতে, ফোনটা রাখুন। দিতি কেমন করে চাইলো, কি আশ্চর্য, ফোনেও কথা বলতে পারবে না সে? এইটুকু ভেবেই জানালো, আমি একটু কথা বলেই রাখছি স্যার। এই পর্যায়ে সাক্ষ্য নিজেই ফোনটা কেড়ে নিল। পকেটে ফোনটা গুজে নিয়ে পা চালাতে শুরু করলো। পা চালাতে চালাতে বলল, আমার পিছু পিছু আসবেন সোজা।
এদিক ওদিক তাকানো পানিশমেন্ট থাকবে। দিতি তাজ্জব যাওয়ার মতো করেই চাইলো। আর একটু পথ যাওয়ার পর প্রায় মিনিট পাঁচেক পরেই একটা গাড়ি এসে থামলো তাদেরই সামনে। গাড়ির জানালা নামিয়ে বেরিয়ে এলো সাম্যর দাঁত বের করা মুখ। গাড়ির সামনের সিটেই বসেছে। চাহনিটা এমন যেন বেশ উৎফুল্ল মন দিয়েই বেরিয়েছে। সাম্য দিতিকে এক প্রকার ওই দাঁত কেলানো হাসি উপহার দিয়েই বলে উঠল, দিতি, ওঠ ওঠ, তোদের ভার্সিটিতে বহু আয়োজন হয়েছে নাকি? সুন্দরী সুন্দরী মেয়েও আছে তাই না? দিতি একবার সাক্ষ্যর দিকে চাইলো। এতক্ষণ টিচার হিসেবে মান্যগণ্য করলো, সাম্যকে পেয়ে যেন দ্বিগুণ সাহস ভর করলো। দাঁত কেলিয়ে বলল, খুবই সুন্দর আয়োজন সাম্য ভাই। তুমি দেখবে সুন্দরীদের, নামো, এক্ষুনি নামো। সুন্দরী কারোর সাথে ফিক্সড করে দেই তোমাকে, চলো। সাক্ষ্য তখনও স্থির চোখে চাওয়া। সাম্যই ফের হেসে বলল, আমার ভার্সিটিতেও আয়োজন আছে রে দিতু পাখি, নয়তো যেতাম। তুই ওঠ, আমার ভার্সিটিতেই ঘুরিয়ে আনি তোকে, চল। দিতি ফের আবারও চাইলো সাক্ষ্যর দিকে। এবারে ফুরফুরে মন নিয়ে গাড়িতে উঠতে উঠতে সাক্ষ্যকে বলল, স্যার আমার ভাই হয়, ওনার সাথে যাই। সাক্ষ্য শুধু গম্ভীর ভাবেই তাকালো। অতঃপর দিতি উঠে বসতে বসতে সাক্ষ্য পা চালিয়ে গাড়ির সামনের সিটের বিপরীত অংশে গিয়ে দাঁড়ালো। তারপর গাড়ির দরজা তুলে সাম্যর দিকে চেয়ে গম্ভীর গলাতে সরাসরি বলল, নাম গাড়ি থেকে। সাম্য বিস্ময় নিয়ে চাইলো যেন। ফ্যাল করে চেয়ে বলল, তুমি না বললে গাড়ি নিয়ে আসতে? আমি এখন ভার্সিটিতে যাব কি করে তাহলে? সাক্ষ্য স্থির চোখে চেয়েই শোধালো, এখান থেকে নেমে মিনিট কয়েক রিক্সার জন্য দাঁড়িয়ে রিক্সা নিয়ে যাবে? আমার দরকার আছে একটু সামনে। তাই বলে আমি নেমে যাব? আমি আনলাম আর তুমি আমাকে নামিয়ে দিচ্ছ এভাবে? অন্যায় করছো না? সাক্ষ্য শান্ত স্থির চাহনিতে চেয়েই এবার শীতল স্বরে বলল, বেশি কথা বলছিস না সাম্য? সাম্যর কি হলো এবার কি জানি, গাড়ি থেকে নেমে দাঁড়ালো। বিড়বিড় করে বলল, কি জুলুম বড় ভাইয়া, ছোট ভাইয়ের প্রতি একটু মায়া মহব্বত নাই? সাক্ষ্য ততক্ষণে নিজের গাম্ভীর্য বজায় রেখেই উঠে বসলো গাড়িতে। ড্রাইভিং সিটে বসে গাড়ি চালাতেই দিতি হৈরো করে বলে উঠল, কি আশ্চর্য সাম্য ভাই, সাম্য ভাইকে নিলেন না কেন? সাক্ষ্য শুধু গাড়ি চালাতে চালাতে জানালো, ইচ্ছে আমার। নামিয়েছেনই বা কেন গাড়ি থেকে? পিছনের সিটেও নিলেন না, সোজা নামিয়ে দিয়ে চলে আসলাম। দ্বিতীয়বার ভ্রু কুঁচকে চাইলো, বলল, এটা আপনার কাজ স্যার, স্টুডেন্ট নিয়ে গাড়ি চালানো? সাক্ষ্য আরেকটু পথ নিয়ে গাড়ি থামালো রাস্তার পাশেই। বলল, কেন, কোনো সমস্যা? হুম, রিহার্সেল থেকে ডেকে এনে কাজ আছে বলে আপনার পিছু পিছু এনে এখন গাড়ি চালাচ্ছেন। কেমন কাজ এটা? এর থেকে এতক্ষণে ঈশানের সাথে আমার নাচটা হতো ভালোভাবে। ভার্সিটি জুড়ে সবাই বলতো তখন, নাইস কাপল। আপনার জন্য তো কিছুই হলো না। সাক্ষ্য ভ্রু বাঁকিয়ে তাকালো। নাচার এত বেশি শখ কেন? নিজের ফোন টক বের করেই বিয়ের অনুষ্ঠানে নাচার মতো কয়েকটা গান শুনিয়ে ভ্রু নাচিয়ে বলল, নাচার খুব শখ না? নাও, চুজ এ সং ফর ইয়োর ওয়েডিং। দিতি ভ্রু কুঁচকে চেয়েই মুহূর্তে শোধালো, করবো না চুজ? ওকে করতে হবে না, আমি চুজ করে নেব। বাট রিহার্সাল কয়দিন যাবত করবেন তা ডিসাইড করে রাখুন। রিহার্সালে কোনো কমতি যেন না থাকে। হুম, একদম 16 আনা রিহার্সালই পূর্ণ করব আপনার, কোনো কমতি থাকবে না। কথাগুলো বলার সময় সাক্ষর মুখ ভঙ্গি ছিল স্থির গম্ভীর এবং কণ্ঠটা শীতল, যেন শান্ত ভাষাতেই হুমকি দিল। দিতি ওভাবেই তাকানো। এতগুলো কথা শুনে বিড়বিড় করে মনে মনে বলল, রিহার্সেল কথাটা এতবার বলার কারণ? ঈশানের সাথে রিহার্সেল করেছি বলে। ঠিক এরপর মুহূর্তেই মনে পড়ল নিধি আর স্বাক্ষর গান করার দৃশ্যটাও, সাথে চারপাশের সবার গুঞ্জন। দিতি চুপ থাকলো না এবারে, রাগে জেদে বলে উঠল, ঈশানের সাথে আমায় দারুণ মানাবে না বলুন? সুন্দর, লম্বা, শান্তশিষ্ট এবং আমাকে ভালোবাসে এমন একজন। ছেলেটা আমাকে প্রপোজ করেছিল, এন্ড আই থিঙ্ক আমার সাথে ওর জোটটা খারাপ হবে না। সো আই উইল অ্যাকসেপ্ট হিজ প্রপোজাল। রাইট ডিসিশন না স্যার? সাক্ষর নজর আরো শান্ত হয়ে এলো যেন। একদম শীতল চাহনি স্থির
সে চাহনিতে তাকিয়ে থাকতেই দিতি ফের আবারও বলে উঠল, ঈশান আমায় কতদিন ধরে ভালোবাসে জানেন? কতটুকু ভালোবাসে জানেন? আমার আজকাল সত্যি ওর জন্য মায়া হয়। যারা ভালোবাসে তাদেরই আমাদের গুরুত্ব দেওয়া উচিত, তাই না? বাকিদের গুরুত্ব দেওয়া শুধু শুধু টাইম লস। ওহ, তারপর ঈশান খুব ভালো ফটোগ্রাফিও করে বুঝলেন, দারুণ সব ছবি তোলে। আমার সব দারুণ দারুণ ছবি ওই তুলে দিয়েছে বুঝলেন। আপনি জানেন, আমার জন্য তো পুরো একটা পেন ড্রাইভ রেখেছে, পুরো পেন ড্রাইভ জুড়ে শুধু আমারই ছবি। সাক্ষ্য শুনল। এই পর্যায়ে বোধ হয় আর সিল মোডে বসে থাকতে পারলো না। অহেতুক একটা রাগ হচ্ছে স্বাক্ষর, অথচ সে জানে রাগ করা উচিত না, ওইটুকু স্বাভাবিক। তবুও মুখ চোখে থমথমে এক ভাব রেখে সাক্ষ্য শোধালো, ঈশানের সম্পর্কে দেখছি পিএইচডি কমপ্লিট করে নিয়েছেন, আর কি কি জানেন তার সম্পর্কে? দিতি ফের আবারও আয়েশি ভঙ্গিতে বলল, ওর আব্বুকে চিনি, আপুকে চিনি, ওর আম্মুর সাথেও কথা হয়েছিল আমার ঘন্টা খানেকের মতো। এত অমায়িক মানুষজন। গুড। আর কিছু? দিতি যখন ফের উচ্ছ্বাস নিয়ে উত্তর করতে যাবে ঠিক তখনই সাক্ষ্যর পকেটে থাকা ফোন বেজে উঠল। সাক্ষ্য কপালে ফোনটা বের করতেই সাক্ষ্য কপাল ফোনটা বের করতে দেখলো দিতির ফোনটায় কল এসেছে, তাও ঈশানের নাম্বার থেকে। সাক্ষ্য ওই শীতল চাহনিতেই চেয়ে কল কাটলো। মোবাইলটা আবারও পকেটে গুজে তাকাতে না তাকাতেই দিতি বলল, কল রাখলেন কেন? কোনো দরকারি কলও তো হতে পারে। আমার ফোনটা দিন। খুব দরকারি কল? সাক্ষ্য ভ্রু বাঁকিয়েই প্রশ্নটা ছুড়ল। দিতি উত্তর করলো, অবশ্যই হতেই পারে, ফোনটা দিন। ঠিক এরপর আরো দুবার কল এলো। দুবারই ঈশান কল দিয়েছে। সাক্ষর রাগে বিরক্ত লাগছিল। অন্যের বউকে কল দিতে নেই জানে না এত বড় তাগড়া ছেলে, নাকি জানে না? এরপরই ফোনটা বাড়িয়ে দিয়ে বলল, কল রিসিভ করুন আর বলুন অন্যের বউকে এভাবে বিরক্ত করতে নেই, কল করে নিন ফার্স্ট। দিতি ফোনটা নিল ঠিকই, কলও তুলল সাক্ষর কথা মতো। অথচ কল তুলেই সর্বপ্রথম হেসে বলে উঠল, ঈশান, আই থিঙ্ক ইউ আর পারফেক্ট ফর মি, সো সো আই এম অ্যাকসেপ্টিং ইউর প্রপো। বাকিটা বলা হলো না দিতির। সাক্ষ্য এক প্রকার প্রায় ছিনিয়েই নিল ফোনটা। অতঃপর ওভাবেই কল রেখে পকেটে গুজলো। বলল, খুব সাহস দেখাচ্ছেন মিসেস সাক্ষ্য হয়েছেন, এতটাও সাহস দেখাবেন না যে পরে আফসোস করতে হয়। দিতি মুখ ফুলিয়ে শ্বাস ফেলল। জানালো, আশ্চর্য, আপনার জন্য প্রপোজালও অ্যাকসেপ্ট করতে পারবো না? কিনে নিয়েছেন নাকি আমাকে? সাক্ষ্য ওভাবেই গাড়ি চালাতে চালাতে উত্তর করলো, বহু আগেই ম্যাম। সাক্ষ্য ওখান থেকেই দিতির বাসার সামনে নামিয়ে দিয়ে এসেছে। বাসার সামনে নামার আগে আরো একবার শীতল গলায় বলল, আরো একবার সাবধান করছি, আপনি মানুষটা ব্যাঠিক হলেও কাজকর্ম যেন সঠিক থাকে। দিতি শুনলেও গুরুত্ব দিল না। যেতে যেতে মুখ ভেঙিয়ে শোধালো, আপনি মানুষটা ব্যাঠিক হলেও কাজকর্ম যেন সঠিক থাকে। ওরে ঢং রে, নিজে ভাই অন্যের সাথে গান করে আর আমি নাচ করলে বেঠিক কাজ? ঢং। দিতি মুখ ভেঙাতে ভেঙাতেই উপরে গেল। অপরদিকে সাক্ষ্য তার যাওয়ার দিকে কিয়ৎক্ষণ চেয়ে থেকেই গাড়ি ঘুরিয়েছে। বউ অবাধ্য হয়ে যাচ্ছে, অন্যের প্রতি মুগ্ধ হচ্ছে, অন্যের খোঁজ খবর নিচ্ছে, অন্যের পরিবারের সাথে ঘনিষ্ঠ হচ্ছে। এত কিছু তো মেনে নেওয়া যায় না। বউ ইদানিং তাকে তাকিয়ে তাকিয়ে দেখাও না, লুকিয়ে চুরিয়ে ফিরেও দেখছে না তার দিকে। এত কিছুর কারণ কি? মুগ্ধতা কমে যাচ্ছে নাকি? সাক্ষ্য এত সব ভাবতে ভাবতে যখন গাড়ি নিয়ে বাসায় হাজির হলো, তখন উপরে যেতে যেতে কল এলো তার সবচাইতে কাছের বন্ধু নিশাদের। সাইলেন্ট থাকলেও ভাইব্রেট হচ্ছিল, এবং এতক্ষণ গাড়িতেও ভাইব্রেট হচ্ছিল। সাক্ষ্য ইচ্ছে করেই তোলেনি কল। অবশেষে এখন কল তুলতেই ওপাশ থেকে বলল, কল তুলিসনি কেন এতক্ষণ? কতবার কল দিলাম শালা, দরকার বলেই তো কল দিলাম নাকি? সাক্ষ্য শুনলো, কোন রকম উঠতে উঠতে বলল, হুম। ওপাশ থেকে ফের আবারও বলল, কি হো, কোন জগতে আছিস হারামি? দরকারে কল দিয়েছি তোকে, নিধিকে কল দিচ্ছি এতবার, তুলছেই না সে। সকাল থেকে কল,
এর জন্যই কল দিচ্ছি তোকে এত করে। আর তুই হারামি তো কল তোলার নামই করছিস না। পেলে দিতাম কয়টা তোরে। কি এমন করছিলি? স্বাক্ষর মেজাজ এমনিতেই খারাপ লাগছিল। এমন সময় নিষাদের কথাগুলো বিরক্ত লাগছে। উঠতে উঠতে দাঁতে দাঁত চেপে বলল, বউ ঘরে তোলার আগেই হাতছাড়া হয়ে যাচ্ছে আমার। আর তুই আশা করিস আমি তোকে কৈফিয়ত দিব কেন কল তুলিনি? ইডিয়েট কোথাকার। এটুকু বলে কল রাখলো সাক্ষ্য। অতঃপর ধূপ ধাপ সিঁড়ি বেয়ে বাসায়ও পৌঁছালো। জুতো খুলে ঘড়ি খুলে বেসিনের সামনে দাঁড়িয়েই চোখে মুখে পানি দিতে দিতেই পেছন থেকে শোনা গেল, তুই নাকি দিতির সাথে ছিলি সাক্ষ্য? বাসায় আনলে না কেন মেয়েটাকে? মেয়েটা ঘরে থাকলে তাও হাসি খুশি লাগে ঘরটা। ঘরের মানুষ তো ঘরের আসলে তো ভালোই লাগে, তাই না? সাক্ষ্য ফিরে চাইলো। অতঃপর গম্ভীর শান্তশিষ্ট সাক্ষ্য হাসান এই প্রথমবারের মতো নিজের মাকে গম্ভীর মুখে বলল, 4 মাস আগে এত তাড়াহুড়ো করে আকত করিয়ে এখন নিজের বান্ধবীর মেয়েকে পার্মানেন্টলি ঘরে তুলছো না কেন আম্মু? সাক্ষর মা ফ্যাল করেছে, শুধু এইটুকুই উচ্চারণ করলো, সাক্ষ্য যেতে যেতেই বলল, ঘরে তুলে নিলে তো ঘরও হাসি খুশি থাকবে, তোমার ইচ্ছেও পূরণ হবে। তাছাড়া ঘরের মানুষ তো ঘরেই মানায়, তাই না? তখন রাত্রি 12টা। সাক্ষ্য তখনও বেলকনিতেই বসা। মোবাইলটা হাতে নিয়ে মেসেজ করলো শান্তভাবে। দীপিকা তাসনিম অন্যের দিকে তাকানোর মতো ভুল ভুলেও করবেন না। মুগ্ধ হওয়া তো দূরের কথা, আপনি যার তার প্রতি মুগ্ধ হবেন শুধু, নয়তো খারাপ হবে। দিতি তখন মহা ঘুমে। মেসেজটা এলো ঠিকই, তবে দেখা হলো না। দেখতে পেল রাত 3টায়। যখন ঘুম ভাঙলো তখনই। মেসেজটা দেখেই বোধহয় সর্বপ্রথম কপাল কুঁচকালো। নিজেও লিখলো, অথচ আমি তো ঈশানের প্রতি খুব করে মুগ্ধ হয়ে আছি। নেশায় বোধ হয়ে যাওয়ার মতো। একসেপ্টও করে নিয়েছি, বুঝলেন? এত খারাপ হলেও কিছু করার নেই যে। প্রেম কি অত বিদ্রোহ মানে বলুন তো? সাক্ষ্য এই মেসেজটা পেল 7 সকালে। প্রতিদিন ভোরে উঠে গুড মর্নিং ওয়াক করলেও আজ বের হলো না সে। মোবাইলটা হাতে নিয়ে কল দিল সর্বপ্রথম দিতিকেই। ওপাশে দিতি তখনও ঘুমে। বৃষ্টিময় ঠান্ডা আবহাওয়ায় ঘুমই এখন সঙ্গীতার। দিতি দ্বিতীয়বারের মতো চোখ কসলে নিয়ে উঠল। ফোনটা হাতড়ে নিয়ে ফোন স্ক্রিনে চাইলো ঘুমো ঘুমো চোখেই। অতঃপর কল রিসিভও করলো। বলল, 7 সকালে কল দেওয়ার মানে কি স্যার? আপনারা নিধির বিয়ের ইনভাইটেশন দিবেন? আশ্চর্য। সাক্ষ্য শান্ত শীতল স্বরে বলল, লাস্ট মেসেজটা সজ্ঞানেই করেছেন ম্যাম। দিতির হঠাৎই মনে পড়লো না। তারপর মনে পড়লো কি মেসেজ দিয়েছিল সে। বলল, অফকোর্স। ওকে ফাইন। তার মানে চাইছেন বিদ্রোহ হোক? সামাল দিতে পারবেন এই বিদ্রোহ? দিতি ওভাবেই বালিশে মুখ গুজে দিয়ে উত্তর করলো, প্রেম কোনো বিদ্রোহ মানে না। করতে পারেন আপনি? খুব কনফিডেন্স থাকবে না কেন? সাক্ষ্য শুনল, অতঃপর ঠোঁট বাঁকিয়ে হুট করে হেসে উত্তর করলো, ওকে ফাইন, তৈরি থাকুন। এটুকু বলেই সাক্ষ্য ফোন রাখলো। মুখ চোখ গম্ভীর ছেলেটার। আশ্চর্যজনক ভাবে সে ঈশানকে সহ্য করতে পারছে না মনে হলো অদ্ভুত রকমের ঈর্ষা ফিল হচ্ছে। অথচ এর আগে সাক্ষ্য কখনো কোনো মেয়েকে নিয়ে কোনো ছেলের প্রতি ঈর্ষা অনুভব করেনি। বরং বরাবরই জেনে এসেছে দিতি মেয়েটা সে ব্যতীত আর কিছুই ভাবতে পারে না। পারে না মানে পারেই না। সাক্ষ্য দিতিকে খুব ভালোবাসে। সাক্ষ্য দিতিকে খুব ভালোভাবেই চেনে। এমনকি এখনো সে নিশ্চিত যে দিতি এমনটা করবেই না। তবু বিনা কারণেই তার ঈশানকে সহ্য হচ্ছে না। সে কেন পছন্দ করবে তার বউকে? কোন সাহসে? দিতি মেয়েটা চঞ্চল হলেও প্রায়শই সে শাড়ি পরে এদিক সেদিক ঘুরে বন্ধু বান্ধব নিয়ে। এমনি সময়ের দিতি আর শাড়ি পরে থাকা দিতিকে দেখতে আসলেই সুন্দর লাগে, যেন স্নিগ্ধ রমণী। দিতি আজও শাড়ি পরে বেরিয়েছে। সাক্ষ্যর সাথে কথা হওয়ার একটু পরেই বেরিয়েছিল। পরনে সুতির একটা শাড়ি। শাড়িটা কালো আর সবুজের মিশ্রণে। শুধু দিতেই নয়, খেয়াও পড়েছে কালো রঙের একটা শাড়ি। সাথে কথা আর ওর আদুরে বিড়ালটা আছে। মেডিকেলে পড়ার পর থেকে কথা দিতির থেকে আলাদা হয়ে গেলেও দিতি প্রায়শই জোরাজুরি করে তাকে তাদের আড্ডায় আনে। শহর ঘুরে গল্প করে।
আজও তাই হলো। তবে দিতি এত করে বলেও কথাকে শাড়ি পরাতে পারেনি, কারণ তার ধারণা সে মোটা বলে শাড়ি পরলে আরো মোটা লাগবে। তাই তো মিল রেখে কুর্তি পরেছে, মাথায় দিয়েছে ঘোমটা। মিহু অবশ্য আসতে পারেনি পারিবারিক অনুষ্ঠান থাকাতে, তবুও এই তিনজন কি সুন্দর টই টই করে শহর ঘুরলো, টং দোকানে চা খেলো, মাঠে দাঁড়িয়ে ফুচকা বেলপুরিও খেললো। অবশেষে কথাই সর্বপ্রথম বলল, আরো হাঁটবি দিতি? দিতি চাইলো, জানালো, হুম, সন্ধ্যা অব্দি হাঁটবো। তুই হাঁটতে না পারলে কোলে করে নিয়ে যাব না হয়। খেয়া হেসে ফেলল। এখানে খেয়া কথা দুজনই চুপচাপ শান্ত স্বভাবের, শুধু বকবক করার মধ্যে আছে দিতিটাই। মিহু হলে অবশ্য আরো ভালো জমতো। দিতি আরো কয়েক পা বাড়িয়ে কথার আদুরে বিড়ালটাকে কোলে তুলতেই অদূরে চোখে পড়ল কিয়ান আর ঈশানকেও। ওদের দেখেই এগিয়ে এলো। অবশেষে এসেই কিয়ান দাঁত কেলিয়ে শোধালো, কিরে তোরা এখানে? কোন ছেলের পিছু পিছু চলে এলি? দিদি উত্তর করলো, তোর পিছু পিছু। সে তো আসবেই, কিন্তু চার চোখ কি যেন নাম, ভুলে গেলাম তো। কথা মিনমিন করে চাইলো। দিদির সাথে এর জন্যই ওর বের হতে মন চায় না। কোথায় থেকে কোন ছেলে চলে আসে। এর আগেও দু একবার দেখেছে সে এই ছেলেটাকে। দিদির বন্ধু এটাও জানে। কথা অস্বস্তি নিয়ে বলল, কথা। কিয়ান ভ্রু নাচিয়ে মজা করে জানালো, হুম, বলেন, কি কথা বলবেন? দিতি মুহূর্তেই পিঠে কিল বসালো, জানালো, ওর নাম কথা ছাগল। ও আচ্ছা, মিস কথা, আপনার বিড়ালটা তো দারুণ, একদম আপনার মতোই। এইটুকু বলেই কিয়ান হাসলো। কথা সৌজন্যতামূলক বলল, ধন্যবাদ। কিয়ান ভেবেছিল আর একটু ফ্লার্ট করবে, কিন্তু বিড়ালটাকে কথার কোল থেকে নিতে চাওয়ার চেষ্টা করতেই আছড়ে দিল হাতে। কিয়ান মুহূর্তেই হাত সরালো, বলল, বাবা, আপনার বিড়াল তো দারুণের পাশাপাশি ডাকাতও আপনার মতোই। কথার মুখটা ফ্যাকাশে। কিয়ানের দিকে একবার চেয়ে সরি বলতে নিবে, ঠিক তখনই দিতি বলে উঠল, পরশু ভার্সিটির অনুষ্ঠানে আসিসনি কেন? তোর তো তোর না নিধির সাথে গান করার কথা ছিল, নাকি পলিটিক্সে সময় দিতে গিয়েছিস? কিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, কথা সত্য, পলিটিক্স আর মেয়ে ব্যতীত লাইফে আছেটা কি? তাছাড়া সাক্ষ্য স্যার করে দিল না কেন? আর কি, আমারও তো লাগলোই না। দিদির মনে পড়লো আবারও সে ঘটনা। তারপর বলল, তুই করলে লোকজন তোকে আর নিধিকে পারফেক্ট কাপল বলতো। এখন তোর জায়গাটা ওই নাকুচু লোক নিয়ে নিয়েছে রে। তোর আর কপাল তোর আর কাপল গড়া হলো না, তাই নাকি? আমার তো আসলেই মনে হয় এরা কাপল। কাজেই অন্যের বেডি নিয়ে টানাটানি করার অভ্যাস নাই। এই পর্যায়ে দিতির আবারও মন খারাপ হলো বোধ হয়। মুখ ভেঙ্গালো কেবল। আসলেই কি নিধির সাথে স্বাক্ষর কিছু আছে? না হলে সবাই এমন মাথায় তুলে কেন এই জুটিকে? কারণ কি? দিতির তো অসহ্য লাগে। দিতি, খেয়া এবং কথার বিড়াল মিষ্টু, তিনজনেরই বহু ছবি তোলা হলো কিয়ানের ক্যামেরাটাই। শুধু ছবি তুললো না, কথায় পাশে চুপচাপ বসেছিল। যদিও কিয়ান কথা বলেছিল তার সাথে, কথা টুকটাক উত্তর দিয়েছিল কেবল। ভালো লাগছে না বলে এক পর্যায়ে সাক্ষ্যকে কল করে বলেছে এসে নিয়ে যেতে। ভালো লাগছে না। সাক্ষ্য এলো প্রায় মিনিট 15 পর। গাড়িতে সাথে সাম্য আছে অবশ্য। দুইজনই যাচ্ছিল অন্য জায়গায়। মাঝপথে কথার জন্য এখানে আসতে হচ্ছে বলে সাম্য অবশ্য নারাজি কিছুটা। সাক্ষ্য রাস্তার উপর পাশে গাড়ি পার্কিং করতে করতেই চোখে পড়ল দিতি। খেয়ার সাথে সাথে ঈশানকেও। কি আশ্চর্য, এই ছেলেটা এখানেও, তাও দিতির সাথে। দিতিরই ছবি তুলছে। একটা ক্যামেরা কিনে কি ভেবেছে রমণীদের মন কিনে নেবে ছবি তোলার অজুহাতে? সাক্ষ্য দ্রুতই গাড়ি পার্ক করে নামলো। কথাকে কল দিয়ে বলল, তোর সাথে আর কে আছে? কথা এপাশ ওপাশ চাইলো, বলল দিতি আছে। নিয়ে আয় ওই আহাম্মককেও। আম্মু বলেছে ওনাকে বাসায় নিয়ে যেতে। অথচ স্বাক্ষর আম্মু বলেনি। কাল বলেছিল অবশ্য, কথাও তাতে সায় দিল। দিদিকে বলে কয়ে তাড়াহুড়ো করে নিয়ে এলো সঙ্গে কনে। সাম্য অবশ্য দূর থেকে দেখছিল এসব।
কিয়ান যে আসার সময় কথাকে বাই দিল, একটু আগে অব্দিও একসাথে বসা ছিল সবটাই। সাম্য মোবাইলে তুলে নিল একটা ছবিও, অতঃপর মনে মনে পেয়ে গেল যেন বিশাল এক সুযোগ। আজই সে আম্মুকে বলবে তার মেয়ে কেমন, কি করে বেড়ায়। সবসময় ভালো ভালো বলা কথার কপালেও কিছু জুটুক। আহা, সাম্যর খুশি আর কে রাখে। দিতি এলো কথার সাথেই, তবে সাক্ষ্যকে দেখে নারাজ হলো। মুখ চোখ কুঁচকে নিয়ে উঠে বসলো গাড়িতে। সাক্ষ্য বাসার সামনে আসার পর সাম্য আর কথাই নামলো প্রথমে, তারপর নামলো দ্বিতীয়, পিছু পিছুই গেল। সাক্ষ্যকে দেখা গেল না অবশ্য। দিতি ততক্ষণে পা বাড়িয়ে উপরে গেল। সাজিয়া আফরোজকে দেখেই সালাম দিতেই উনিও বললেন, তোর কথা তো আজই বলছিলাম দিতি, তোর আম্মুর সাথেও দরকারি কথা বলার ছিল বুঝলি, ভালো হয়েছে তুই এসেছিস। দিতি ভ্রু কুঁচকালো, জানালো মানে, তুমি জানতে না আমি আসছি যে? কি করে জানবো, জানিসিস নাকি? এইটুকু বলা শেষ করতেই সিঁড়ি বেয়ে এসে সদর দরজা দিয়ে এসে সবারই সাক্ষ্য সাক্ষ্য পা রাখলো বাসায়। দ্রুতই বলল, আম্মু আমার জন্য চা করো তো। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু শুধু যাত্রার সাথে বকবক করো না। যাত্রার দিতে মুখ কুচলে চাইলো। সাক্ষ্য ততক্ষণে পায়ে গিয়ে রুমে গিয়েছে। পেছন থেকে সাজিয়া আফরোজ আবারও বললেন, কি রে চা? কিন্তু তুই তো চা খাস না। কেমন? সাক্ষ্য ফিরে চাইলো। দূর, কি বলতে কি বলেছে ও, বলল ওই আর কি। তারপর পরই গম্ভীর মুখ চোখ করে চলে গেল নিজের ঘরে। দিতি ফিরে চাইলো। সাজিয়া আফরোজের সাথে রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে থাকতে গল্পগুজব করলো। মাঝে উনি জিজ্ঞেস করলেন, তোর তো এখন ব্যস্ততা নেই তাই না আম্মু? কয়েক মাস তো মোটামুটি কম ব্যস্ততা আছে তাই না? দিতি উত্তর করলো, হুম। যাক, বাঁচলাম। তাহলে ভাবতে আর অসুবিধে নেই। কি নিয়ে গো? জানবি জানবি, জানাবো আমি। এটুকু বলেই হাসলেন উনি। ছেলে আজ সকালেও মুখ চোখ গম্ভীর করে বলেছে দিদিকে নিয়ে। তার বড় ছেলের এহেন গম্ভীর কথা তো আর ফেলা যায় না। বান্ধবীর মেয়েকে তো ঘরে তোলা উচিত, সাথে এই দুইজনের একটা বোঝাবুঝি হলেও ভালো। তাই তো কফিটা তৈরি করে দিদির হাতে দিয়ে বলল, সাক্ষ্যকে দিয়ে আসবে একটু, আমার হাতে কাজ আছে, একটু পরে যাব। আমি? হুম। দিতি হানা করে নিল, অতঃপর পাও বাড়ালো। সাক্ষর রুমের দরজার সামনে গিয়ে কিছুটা সময় দাঁড়ালো, তারপর ঢুকলো রুমে। সাক্ষর দিকে বাড়িয়ে দিল, অতঃপর বলল, বাবা রুমে তো গোছালো, কে শেখালো এই রুম গোছানো স্যার? নিধি? সাক্ষ্য তাকালো ভ্রু বাঁকিয়েই, উত্তর করলো না। এতটা সময় শুধু চাপা গম্ভীর থেকে রাগ দমিয়ে রেখেছিল, যা এখন প্রকাশের সুযোগ পেল। সাক্ষ্য ঠিক এক পা করে দিতির দিকে এগোলো, মুখটা গম্ভীর টানটান, যেন শীতল এক রাগ স্পষ্টই ফুটে উঠেছে চোখে মুখে। দিতি যখন ভ্রু কুঁচকে তাকিয়ে থেকে সাক্ষ্যকে বোঝার চেষ্টা করছিল, ঠিক তখনই সাক্ষ্য একদম দিতির সামনে এসে দাঁড়ালো। এক হাত দিতির পেছনে দেওয়ালে রেখে অন্য হাতে দিতির কপালের উপর পড়া চুলগুলো সরিয়ে কানে গুঁজে দিতে দিতেই হিমশীতল গলায় বলল, আজকাল একটু বেশিই উঠছেন না ম্যাডাম? দিতি চাইলো, ফের আবারও বলা হলো, ছবি তুলছেন, হাসছেন, মুগ্ধ হচ্ছেন, অ্যাকসেপ্ট করছেন, নো প্রবলেম, কিন্তু একবার সাক্ষ্য হাসানের মাথা বেঠিক হলে আপনাকে এক বিন্দুও ছাড় দেব না, মাইন্ডেড। এভাবে মন মতো ওড়ার শখও গুজিয়ে দেব। তখন কেবল সাক্ষর মন আকাশেই উড়বেন। দিতি এবারে বলল, ডানাই নাই আবার উড়বো আমি। সাক্ষ্য ফের কপালের পাশের চুলগুলোতে আঙুল বোলালো, বলল, তো বলুন, ছবি তোলার মানুষের অভাব আপনার? ফটোগ্রাফার লাগবে? আজকাল পেমেন্ট করলে অনেক ফিমেল ফটোগ্রাফারও পাওয়া যায়। দিতি ওভাবে থেকেই বলল, ঈশানের মতো ফটোগ্রাফি পারবে নাকি সবাই? আশ্চর্য। সাক্ষ্য আরেকটু এগোলো, দিতির অনেক কাছে চলে আসতেই এবার দিতি উসখুস করলো, কি আশ্চর্য, এমন এগোচ্ছে কেন? দিতি নড়বড়ে হতে সাক্ষ্য বলল, তাই নাকি? কত ভালো পারে, করে তো শুধু মেয়েদের ফটোগ্রাফি। দিতি নড়বড়ে হলো, উপরে বলল, তো দাঁত কেলিয়ে হাসুন তো দেখি আমার সামনে। যতটা ওখানে হেসেছেন ওভাবেই ছবি তুলবো।
ভালো ফটোগ্রাফি হয় কিনা দেখা যাক। দিতি ফোঁস করে শ্বাস ফেললো। সাক্ষ্য ফের আবারও চাপা ধমকে বলল, হাসুন। দিতি ওভাবেই চাইলো। সাক্ষ্য যে কথাটা শীতল রাগ নিয়েই বলল তা স্পষ্টই বোঝা গেল। সাক্ষ্য ততক্ষণে ফোনটা এগিয়ে ধরলো। দিতির ওভাবেই একটা ছবি তুলে দেখিয়ে বলল, জড়সড় মিসেস লুক। সাক্ষ্য এহসানের ক্যামেরায় আপনার ছবি যতটা সুন্দর আসে কারোর ক্যামেরাতেই অতটা সুন্দর আসে না, বুঝলেন। দিতে চাইলো। হাত বাড়িয়ে ফোনটা নিতেই হাতের অস্পষ্ট টাচে চলে এলো এই ছবিটার পাশের ছবিটা। অদ্ভুতভাবে এই ছবিটাও দিতিরই। গতকাল ভার্সিটিতে তোলা ছবি, বোধ হয় দূর থেকে তোলা হয়েছে। দিতি ভ্রু কুঁচকেই বলতে নিল, এটা এটা কে তুলেছে? সাক্ষ্য চাইলো ফোনে। ঠিক মুহূর্তের মধ্যেই ফোনটা নিজের পকেটে গুটিয়ে নিল এক মুহূর্তেই। বলল, যেই তুলো, আপনার ঈশানের থেকে সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এটুকু বলেই পিছু ঘুরল সাক্ষ্য। দিতি ফ্যাল ফ্যাল করে তাকালো। মুহূর্তেই মুখ ভেঙ্গালো। বলল, তাকে বলবেন দেখা করতে, ধন্যবাদ জানাবো। দিতি ওখান থেকে এসে ঘুমিয়েছিল সন্ধ্যা অবধি। কিন্তু ঘুম ভাঙলো তখন যখন তার মাই বার কয়েক ডাকতে ডাকতে তার মাথা খেয়ে নিল। অবশেষে দিতি যখন ঘুম ঘুম চোখে মায়ের দিকে তাকালো, অনেক ডাকাডাকির পর ঠিক তখন তাকে ডাকা হলো। দিতি, এই দিতি, উঠছিস না কেন? দিতি এই ঘুম ঘুম ভাব নিয়েই উঠে বসলো। মায়ের এমন জরুরি তলব দেখে ঘুমের রেশ কাটিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে আম্মু? সাজি কল করেছে। আজাদ ভাইও কল করে বললেন যে কি বললেন? এবারে দিতির মা ছোট শ্বাস ফেললেন। বললেন, তোরা স্বাক্ষর আনুষ্ঠানিক বিয়ের বিষয়ে কিছু ভেবেছে কিনা জিজ্ঞেস করছেন। সাজিরা চাইছিল আনুষ্ঠানিক বিয়েটা হয়ে যাক। দিতির ঘুমের রেশ তখন সবটুকুই কাটলো। চোখ মুখ কুঁচকে বলল, হঠাৎ কি কারণে? হঠাৎ কোন কারণ নয়, আকদ যখন হয়েছে আনুষ্ঠানিক বিয়ে তো হবেই। তোরা স্বাক্ষর সম্পর্কটাও কেমন ছন্নছাড়া, এগোচ্ছে না। বোধহয় একসাথে থাকলে তবুও তোদের একটা টান তৈরি হবে। একমত বলে দেই। দিতি ফ্যাল ফ্যাল করে চাইলো। একমত বলে দিবে মানে? দিতি চলে যাবে পরিবার ছেড়ে, আম্মুকে ছেড়ে? এটুকু ভেবেই দ্রুত বলল, না। আকদের সময় তো সাজি আম্মুর ছেলে নিজেই জানিয়েছিল যে আমি যতদিন না ভার্সিটি লাইফ শেষ করছি ততদিন আনুষ্ঠানিক বিয়ে হবে না। কিন্তু তুই তো ভালোবাসিস আম্মু। যাকে ভালোবাসিস তার সংসারে যাওয়ার ইচ্ছে নেই? আছে, কিন্তু আমি জোর করে ও কারোর ঘাড়ে বসে যেতে চাই না আম্মু। তোমার বান্ধবীর ছেলে নিজে যখন চাইবে তখন আনুষ্ঠানিক বিয়ে নিয়ে ভাবা যাবে। তার আম্মু আবারও বলল, সাক্ষ্যকে না জিজ্ঞেস করে কি ওরা আমায় বলেছে? নিশ্চয় সাক্ষ্য হ্যাঁ বলেছে। শিওর হচ্ছ কি করে? বিয়ে ও তো মনে হয়েছিল মত দিয়েই করেছিল, কিন্তু পরে জানলাম এটা তার জন্য আকস্মিক হওয়া বিয়ে। এইটুকু বলেই দিতি ফের আবারও ঘুম দিল। দিতির মা না পেরেই সাক্ষ্যদের জানালেন দিতির সময় লাগবে। অপরদিকে সাক্ষ্য এই উত্তরটা শুনেই এগোতে লাগলো বোধহয়। কল দিল দিতিকেও। প্রথমেই বলল, সাক্ষ্য এহসানের সাথে সংসার করতে অসম্মতি জানিয়েছেন, কারণ কি? এখন আর ভালো লাগে না তাকে? দিতি কপাল কুঁচকে বলে, কোনো কালে ভালো লেগেছিল নাকি? আমার তো মনে পড়ছে না আমি এমনটা কখনো বলেছি বলে। সাক্ষ্য চুপ থাকলো। ঠিক এর পরপরই বলল, লিসেন, একদিন দুই দিন নয়, আমি আপনাকে বহু বছর যাবৎ চিনি। আম্মুর বান্ধবীর কোনো এক পিচ্ছি মেয়ে আমাকে পছন্দ করে এটা না বুঝতে পারার মতো বোকা ছিলাম না আমি। দিতি হেসে বলল, ইয়েস, বোকা ছিলেন না, চালাক ছিলেন খুব। তো ভার্সিটির কোন কোন মেয়ে আপনাকে পছন্দ করে তা অবজার্ভ করেন না? নাকি ভালোই লাগে এসব? গম্ভীর কণ্ঠে উত্তর এলো। ভার্সিটির সব মেয়ের দিকে চেয়ে থাকি না আমি যে বুঝবো কার চোখের ভাষা কেমন? নিধির চোখের ভাষা বুঝেন? বোঝার কথা তো। আই থিঙ্ক আপনিও নিধিকে পছন্দ করেন, রাইট? সাক্ষ্য দাঁতে দাঁত চাপলো এবারে। বলল, মাথায় কে ঢুকিয়েছে এসব আজে বাজে কথা? আমার কাছে ভালো কথাই। অন্যের ভালোবাসা দেখতেও সুন্দর লাগে, বুঝলেন? তারপর 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 আপনাদের ভালোবাসা ভালোই লাগে। সাক্ষ্য ফের দাঁতে দাঁত চাপলো। গম্ভীর স্বরে বলল, ওয়েট, আরো ভালো লাগবে। তবে নিধি নয়,
অন্য কেউ হবে। দিতির মনটা ফুরফুরে। সাক্ষ্য হাসানকে না করতে পেরে বেশ ভালো রকমেরই খুশি। কি ভেবেছে দিতির অনুমতি আছে বলে দিতি নেচে নেচে রাজি হয়ে যাবে? কোনো আত্মসম্মান নেই নাকি তার? দিতি এই ফুরফুরে মেজাজ নিয়েই চায়ের কাপে চুমুক রাখলো। এত শান্তি কেন আজকের স্যারটা? আহ! দিতি চোখ বুজে গুনগুনিয়ে কোনো একটা গানের সুরও ধরলো। ঠিক তখনই তার মা এলো সামনে। দিতিকে ফের আবারও বলল, দিতি, আরো একটাবার ভেবে দেখ না। ওরা আবারও বলছিল যে আনুষ্ঠানিক বিয়েটা যদি সেরে ফেলা যায় ভালো হয়। আজাদ ভাই বোধ হয় হজ করতে যাবেন, এই কারণে তাড়া দিচ্ছিলেন। আমি তো তোকে রোজ গিয়ে দেখে আসবই, রাজি হয়ে যা। দিতি সরু চোখে চাইলো, বলল, তোমার বান্ধবীর ছেলে না হয় অন্য কেউ হলে রাজি হয়ে যেতাম আম্মু, কিন্তু এখন রাজি হওয়া পসিবল না। পসিবল না কেন? সাক্ষ্য কি করেছে? কত ভদ্র ছেলে। দিতি শুনে চাইলো, তারপর টেনে টেনে বলল, অনেক ভদ্র। দিতির মা ফোঁস করে শ্বাস ফেললেন। মেয়ের কথা শুনে জানালো, তুই সাক্ষ্যকে পছন্দ করিস না, সহ্য করতে পারিস না, সবসময় ওর নাম শুনলে এমন করিস কেন? দিতি মাথা দোলালো প্রায় সঙ্গে সঙ্গেই, বলল, একদম সঠিক কথা আম্মু, সহ্য করতে পারি না তোমার বান্ধবীর ছেলেকে। এই পর্যায়ে দিতির মাকে হতাশ দেখালো। মেয়ের দিকে চেয়ে ছোট শ্বাস ফেলে বলল, তো এই বিয়ের ভবিষ্যৎ কি সবসময় এমন থাকবে নাকি কখনো যাবে না সাক্ষর সংসারে? এটুকু বলেই যখন মেয়ের মুখের দিকে উত্তরের আশায় তাকালেন, ঠিক তখনই হাতের ফোনটা বেজে উঠল। পর মুহূর্তে স্ক্রিনে চোখ বুলিয়ে বুঝলেন কলটা সাজিয়ে আফরোজ করেছেন। এই নিয়ে কয়েকবারই বলে ফেলেছেন দিতিকে রাজি করাতে পেরেছে কিনা। দিতির মা ছোট শ্বাস ফেলল, ফোন তুলে ছোট শ্বাস ফেলে বলল, রাজি হয়নি। জানিসই তো ছোট থেকে কি পরিমাণ ঘাটতারা, মনে হয় না রাজি হবে বলে। বরং অনুষ্ঠানটা না হয় পরেই করি, আমার মেয়েটাও আরেকটু সময় থাকুক আমার কাছে। সাজিয়া আফরোজের ফোনটা লাউড স্পিকারেই দেওয়া ছিল। সাক্ষ্য তখন মায়ের থেকে একটু দূরের ডাইনিং টেবিলে চেয়ারে টেনে বসে প্লেটে নুডলস খাচ্ছিল। ঠিক এই কথাটা শুনে ভ্রু বাঁকালো। কি সাংঘাতিক কথাবার্তা! ঘাটতারা বলে সাক্ষ্য এই মুহূর্তে অনুষ্ঠানটা করতে চাইছে। যে পরিমাণ ঘাটতারা আর অবাধ্য যদি বউ হাতছাড়া হয়ে যায়। সাক্ষ্য ছোট শ্বাস ফেলে আগের মতোই মুখ চোখ থমথমে করে কান খাড়া করলো কি বলছে তা শোনার জন্য। এবারে তার মা বলল, দেখি একটু দে তো দিতিকে, রাজি কিভাবে করাতে পারিস না তা দেখি। যদি বলেও রাজি না হয় তো আমি আর আজাদ যাব, গিয়ে ঠিকই বুঝাবো। দেখ। এইটুকু ক্লান্ত স্বরে বলে দিতির মা ফোনটা বাড়িয়ে ধরলো দিতির দিকে। ইশারা করে বলল ফিসফিসিয়ে, সাজের সাথে কথা বলো দিতি, কি বলার বলো, তোমাকে অবশ্যই জোর করা হচ্ছে না বুঝলে, তুমি নিজের মতো মত দিবা। দিতি মাথা নাড়ালো, কপাল কুঁচকে ফোনটা কানে নিয়ে মৃদু কণ্ঠে জানালো, আসসালামু আলাইকুম সাজি আম্মু, কেমন আছো? কি করে ভালো থাকি, তুই তো আমাদের বাড়ি আসতে রাজি হচ্ছিস না আম্মু, আসবি না? আমার পরিবারে কেউ কি তোর সাথে খারাপ কিছু করেছে আম্মু? এত অসুবিধা কিসের? দিদি শুনলো, তারপর উত্তর করলো, তোমাদের পরিবারে যেতে কোনো অসুবিধাই নেই আমার, মোটামুটি সবাই ভালো তোমরা, শুধু তোমার নাক উঁচু ছেলেটা ছাড়া। ওপাশে সাজিয়া আফরোজ ভ্রু কুঁচকালেন। কার কথা বললেন? সাক্ষ্য নাকি সাম্য? বললেন, কে সাক্ষ্য? অবশ্যই। সাজিয়া আফরোজ সাজিয়া আফরোজ বুঝলেন দুজনের মধ্যে যে বনিবনা খুব একটা নেই, এটাও তারা আগে থেকেই আন্দাজ করেছিল। ছোট স্বরে বললেন, আর খারাপ ব্যবহার করবে না ও আম্মু, কথা দিচ্ছি আমি। তবুও না কেন? দিতি ফোঁস করে শ্বাস ফেলে জানালো, উনি নিজেই বলেছিলেন ভার্সিটি লাইফ যতদিন না শেষ হচ্ছে ততদিন বিয়ের আনুষ্ঠানিক অনুষ্ঠান না হয়। মনে আছে আন্টি? আছে। কিন্তু এখন তো সাক্ষ্য একমত আম্মু, তুই কি এই জন্য রাজি হচ্ছিলি না? দিতি শুনলো না, তার শুধু মনে পড়লো সাক্ষ্য প্রথম স্টুডেন্ট বিয়ে করবে না বলে দিতির সাথে আকদে রাজি হতে চায়নি। মনে পড়লো আকদের পর ও কোনো আগ্রহ না দেখানোর কথা। মনে পড়লো সেদিন ক্লাস থেকে বের করে দেওয়ার কথাও। কি ভাবেন নিজেকে?
এটুকু মনে করে দিতে উত্তর করলো, না, স্টুডেন্ট বিয়ে করছে, জানাজানি হলে এখন ওনার মান সম্মান যাবে না? কতজনই তো স্টুডেন্ট বিয়ে করে, ওটাতে কি সম্মান যাবে পাগল? ওনার যাবে কিনা জানি না, তবে ওনার মতো না কিছু ইগোওয়ালা পুরুষ মানুষ বিয়ে করেছে জানলে আমার বন্ধু বান্ধবরাই আমাকে রোস্ট করবে। সাক্ষ্য সবটাই শুনছিল, নিজের এতগুলো বদনাম বিনা শব্দে হজম করেছিল বসে বসে। অবশেষে পারল না, উঠে এসে দাঁড়ালো মায়েরই পাশে। অতঃপর ফোনটা ছিনিয়ে নিয়ে নিজের কানের কাছে ধরে ভরাট গলায় বলে উঠল, এক্সকিউজ মি, কে না কসু, কে ইগোয়ালা পুরুষ মানুষ? কণ্ঠটা পরিচিত, দিদির চিনতে খুব একটা অসুবিধা হলো না। এতক্ষণ বেশ আরামেই নিশ্চিন্তায় বসে বসে বদনাম করলো, এবার শুকনো ঢোক গিলল। যদিও ভয় পায় না সে, কিন্তু তার বদনাম করছে তারই সম্মুখে এতক্ষণ এসব বকে যাচ্ছিল। বলল, কে? সাক্ষ্য গম্ভীর গলায় প্রশ্ন করল, কার সম্পর্কে কথা বলছিলেন? দিতি একটু অপ্রস্তুত হয়ে কাটিয়ে নিল, গলায় কনফিডেন্সের ছাপ রেখে বলে উঠল, যার সাথেই বলি কান পেতে শুনছিলেন কোন আক্কেলে? ছিঃ, এতদিন তো ভাবতাম সাক্ষ্য হোসেন খুব ব্যক্তিত্ববান পুরুষ, আর এখন কিনা কান পেতে মানুষের কথা শুনে। সাক্ষ্যর মুখ চোখ কেমন গম্ভীর হয়ে এলো, চাহনি শান্ত, বোধহয় রেগে যাচ্ছে। গলা শক্ত করে বলল, মিসেস দীপিকা তাসনিম, কি বড্ড বাড়াবাড়ি করছেন? সহ্য হচ্ছে না একদম। দিতি ফুঁসে উঠেন দিতি ফুঁসে উঠে যেন দ্রুতই বলল, সহ্য করতে বলেছে কে? আমি বলেছি? আপনি বললেই যে সহ্য করব, ভাবেন কি করে? স্বাক্ষর মা সাজিয়া আফরোজ এতক্ষণ দুইজনের ঝগড়া দেখছিলেন তাজ্জব হয়ে। তার শান্তশিষ্ট ছেলেটা ঝগড়াও পারে এহেন ধারণা তার আজই জন্মালো। এর আগে কখনো দেখেনি সাক্ষ্যকে এমন কারোর কথায় কথায় পাল্টা জবাব দিয়ে ঝগড়া করতে। সাজিয়া আফরোজ হাসলেন দুইজনের কাণ্ড দেখে। এক পর্যায়ে বললেন, আহ সাক্ষ্য, কি শুরু করছিস এসব? এটুকু বলেই ফোন কেড়ে নিলেন ফের। দিতিকে দ্রুতই বলে উঠলেন, শোন দিতি, সাক্ষ্য তোর কথা কান পেতে শুনছিল না আম্মু, ও টেবিলেই বসা ছিল, ফোনটা লাউডস্পিকারে দেওয়া ছিল, তাই শুনেছে। দিতি শুনলো, উত্তর শুনে খুশি হলো না সে, দ্রুতই বলে উঠল, ছেলের হয়ে কথা বলা শুরু করে দিয়েছো সাজি আম্মু? আরে না, সত্যি বোকা, তুই একটু ভাব আম্মু, ভেবে মত জানা। দিতি তীব্র বিরোধিতা দেখিয়ে দ্রুত বলল, মত জানানোর কি আছে সাজি আম্মু, ভার্সিটি লাইফ শেষ হওয়া অবধি মত নাই থাকবে সাজি আম্মু। উনি আমার টিচার, আমি ওনার স্টুডেন্ট, আপাতত টিচারকে অন্য কোনো নজরে দেখতে চাই না, এখন রাখি। ভালো থেকো সাজি আম্মু। এটুকু বলেই দিদি ফোন রাখলো। অপরদিকে সাজিয়া আফরোজ চাইলেন ফোনের দিকে, না বলে দিল। ছোট শ্বাস ফেলে ফোনটা এক পাশে রেখে সাক্ষ্যকে বললেন, না বলে দিল। তোরা দুটোই কেমন জানি অদ্ভুত, একটা তুই আর একটা দিতি, এমন জানলে বিয়েই দিতাম না। সাক্ষর মুখ থমথমে, বেশি উঠছে মেয়েটা, একটু বেশি উঠছে। আকদ হওয়া বরকে এত ইগনোর করার সাহস হয় কি করে? সাক্ষ্য ওভাবেই বলল, তোমার বান্ধবীর মেয়ে কি আমাকে রিফিউজ করলো আম্মু? অনুষ্ঠানিক আনুষ্ঠানিক বিয়েতে না করে কি বোঝাচ্ছে আমি ওনাকে বিয়ে করতে খুব করে চাইছি? সাজিয়া আফরোজ ফোন করেও বিপাকে পড়লেন। ঝামেলা কমার বদলে বোধহয় বাড়ছেই। এই যে দুইজনের সমস্যা কমাবে ভাবলো, অথচ দুইজনই আরো দ্বিগুণ ভাবে বেঁকে বসে আছে। সাক্ষ্যকে শান্ত রাখার জন্য বললেন, আরে না না, রিফিউজ কেন করবে? বললো তো ভার্সিটির পর করবে বিয়ে। সাক্ষ্যর মুখ চোখ আরো গম্ভীর, আরো থমথমে, কেমন রাগ রাগ ভাব যেন। অতঃপর ওভাবেই যেতে যেতে পা বাড়িয়ে বলল, এটা রিফিউজড আম্মু? সাজিয়া আফরোজ ডাকলেন পিছন থেকে মুহূর্তে। সাক্ষ্য। সাক্ষ্যর উত্তর এলো না। এর শুধু মাথায় এটাই ঘুরছে, ওকে না বলেছে। ওইটুকু দিতি তাকে না করেছে, মানা যায় এহেন কথা? সাক্ষ্য কল দিল দিতিকে। একবার, দুইবার, তিনবার কল যাওয়ার পরও দিতি কল তুলল। আর ঠিক তখনই সর্বপ্রথম সাক্ষ্য বলে উঠল, কয়বার রিফিউজ করেছেন সাক্ষ্য হোসেনকে? দিতি ভ্রু কুঁচকায়।
প্রথমেই এমন প্রশ্ন কেন? কপাল কুঁচকে বলল, কয়বার? গম্ভীর কণ্ঠে ভেসে এলো, আপনি জানেন না? আজব, কি করে জানবো? সাক্ষ্য থামলো। তার ঠিক একটুখানি পরই বলল, দিদি আমাকে রিফিউজ করে পরে কিন্তু ভুগতে হবে আপনাকে, দেখে নেবেন। কি আশ্চর্য, খালি রিফিউজ নিয়ে পড়ে আছেন। সাক্ষ্য ঠোঁট বাঁকালো এবারে কিঞ্চিত, বলল, নেচে নেচে আকত করেছেন, কবুল বলেছেন, সংসার করবেন না কেন? দ্বিতীয় মনে হলো এই প্রশ্নের জবাবে সে একটা চমৎকার উত্তর দিতে পারে। অন্তত উত্তরটা দিয়ে সে খুবই সুখ সুখ অনুভব করবে। তাই তো দ্রুত বলল, আপনি আমার স্যার না? স্যারের দিকে তাকানোই যায় না। আবার সংসার করব, কিভাবে সম্ভব? সাক্ষ্য ভ্রু বাঁকায়, বলে, যেভাবে মায়ের বান্ধবীর ছেলে প্রেমে পড়া সম্ভব হয়েছে সেভাবেই। দিতি প্রায় সঙ্গে সঙ্গে বলল, অসম্ভব। আপনার সাথে একই রুমে থাকবো, একই আলমারিতে জামা কাপড় রাখবো, একই ড্রেসিং টেবিল ব্যবহার করব, একই বিছানাতে ঘুমাবো, নির্ঘাত খুনাখুনি হয়ে যাবে দেখবেন। তো একই রুমে থাকাটাই প্রবলেম? এর জন্য সংসার করবে না মিসেস দীপিকা তাসনিম? প্রবলেম না, আপনার সাথে একই রুমে থাকা যাবে না। সাক্ষ্য ভ্রু বাঁকিয়ে বলল, কেন সমস্যা? সাক্ষ্য হাসলো বোধ হয় এবারে, বলল, যেমন? সহ্য করতে পারি না আপনাকে আমি, এটাই প্রবলেম। তাহলে সহ্য করে নিন। আপনি চাইলে এক রুমে থাকাটাও প্র্যাকটিস করে নিতে পারি, তাতে খুনাখুনি না হয়। দিতি তবুও মানল না, কাট গলায় বলল, তবুও হবে না। আমি সংসার টংসার করব না আপাতত আপনার সাথে, কিন্তু করতে হবে। রুমে থাকা এটাই প্রবলেম, তাই না মিসেস সাক্ষ্য হাসান? সো উই ক্যান ট্রাই দিস ফার্স্ট, রাইট? দিতি মুহূর্তেই গলা উছালো, বলল, আমার আম্মু, আপনার আম্মু অকালে সন্তান হারা হবে, এটাই চান? সাক্ষ্য ঠোঁট বাঁকিয়ে হাসলো কেমন, বলল, অকালে অন্য কিছু হতে পারে, লাইক দাদি নানি। দিদি শুনলো, শুনেই মাথায় দপাদপ রাগ নিয়ে বলল, টিচার হয়ে একজন স্টুডেন্টের সাথে ফ্লার্ট করেন রোজ? ফ্লার্টিং লেভেলতে খুব হাই, এভাবেই মেয়ে পটান? বাইরের পরিবেশটা আজ শীতল, ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বাহির জুড়ে। আকাশের কালো মেঘেদের চোখে মিলেছে তখনও। সাক্ষরা তখনও বাসাতেই। আজ দিদিদের বাসায় যাওয়ার কথা আছে তাদের। দিদির বাবাই বলেছে সরাসরি বসার জন্য। আর এইটুকুও বলেছে যে দিদি অবশ্যই রাজি হবে। ও এতটাও অবাধ্য নয়। শুধু ছোট থেকে মা বাবার আদরে আদরে বড় হয়ে একটু তিরিং বিরিং করে এই। সাক্ষ্য অবশ্য সারা সকালটা বাইরেই ছিল। দুপুরের একটু আগে যখন বাসায়, তখন সাজিয়া আফরোজী বললেন, এত দেরি করে ফেললি কেন? দিদিদের বাসায় যাব বললাম না? মেয়েটাকে রাজি করাতে হবে তো। ভালোই ভালো তোদের বিয়েটা হলে বাঁচি। সাক্ষ্য শুনলো, ভ্রু বাঁকিয়ে বলল, তো আমি কেন যাব? উপরে এটা বললো, অথচ এই সাক্ষ্যই মনে মনে চায় তার বউ রাজি হোক এই আনুষ্ঠানিক বিয়েতে। তারপর একান্ত তার হয়ে এই বাড়িতে পা রাখুক। তারপরই এত বাড়াবাড়ি করা দিতিকে সে নিজ হাতে গুছিয়ে নেবে। অবাধ্যতা করাটাও খুব ঠান্ডা মাথাতেই সামলাবে। শুধু সময়ের অপেক্ষা। সাক্ষর মা ছেলের এমন নিরাশ ভাব দেখে বললেন, তুই যাবে না মানে? তোরই তো বিয়ে। দিতিকে রাজি করাতে আমরা বাসার সবাই যাচ্ছি, আর তুই বলছিস তুই যাবি না? আশ্চর্য। সাক্ষ্য শুনলো, সাথে সাথে ভ্রু বাঁকিয়ে বলল, তোমার বান্ধবীর মেয়েকে বিয়েতে রাজি করানোর জন্য আবার পুরো পরিবার নিয়ে ওই বাসায় যেতে হবে? বাবা, তোমার বান্ধবীর মেয়ে তো পুরোই ভিআইপি পার্সন আম্মু। সাজিয়া ফ্রোজ ছেলের কথা শুনে পিঠে মার বসালেন সঙ্গে সঙ্গে, বললেন, দূর সাক্ষ্য, মেয়েটাকে কেন এমন করিস কি জানি? কি শত্রুতা তোর ওইটুকু মেয়ের সাথে? ওইটুকু তো কতটুকু? ওর এত বুঝবুদ্ধি আছে নাকি? মা বাবার আদরে বড় হয়েছে বলেই তো এখনো বাচ্চাদের মতো রাগ জেদ করে। সাক্ষ্য শুনলো, পা বাড়াতে বাড়াতে বলে গেল, ও জানতাম না। অনার্স দ্বিতীয় বর্ষের একটা মেয়েকে শিশু বলে আম্মু। এখন তো ভয়ে আছি বাল্য বিবাহ করে ফেললাম না তো। বাসার বাকি সবাই তৈরি হলেও তৈরি হয়নি কেবল সাক্ষ্য আর সাম্যই।
সাক্ষ্য না হয় দেরিতে এলো, কিন্তু সাম্য কি করছিল এতক্ষণ? এই নিয়ে বকাঝকা করছিলেন সাজি আফরোজ। সাম্য তখন মুখ ধুয়ে বেরিয়ে আসলো। সাজি আফরোজ ঠিক তখনই কথার সাথে সাথে তুলনা করে বলে উঠলেন, কথাও তো আমার বয়সী, কথাও তো তোমার বয়সী। দেখো গিয়ে, মেয়ে হয়েও কত তাড়াতাড়ি রেডি হয়ে বসে আছে মেয়েটা, আর তুমি এখনো রেডি হওনি। কতক্ষণ লাগবে তোমার? সাম্য মায়ের এরূপ কথা মানতেই পারলো না যেন। সব সময় কথার এত প্রশংসা কেন? কেন বিরক্তি লাগে তার? অসহ্য হয়ে এবারে শুধালো, ওর যে এত প্রশংসা করো, ও কি করছে জানো? কি করেছে? সাম্য যেন সুযোগটা পেল এতক্ষণে, এতদিনে। মুহূর্তে নিজের ফোনটা নিয়ে সেদিনকার ছবিগুলো দেখালো মাকে। অতঃপর নিজের ভাবটা বজায় রেখে বলল, দেখো তোমার আদরের মেয়ে কি করেছে। অন্য ছেলের সাথে বসে বসে কথা বলছিল, গল্প করছিল। তোমার কি মনে হয় স্বাভাবিক লক্ষণ এসব? নির্ঘাত দেখো গিয়ে, কোনোদিন তোমাদের নাক মুখ ডুবিয়ে পালিয়ে যাবে ওই ছেলের সাথে। সাম্যর কথা বলার ধরনটা একদমই পাড়ার মহিলাদের মতো শোনালো, যেন ইচ্ছে করেই কান ভাঙাচ্ছে। নিজের ছেলের এহেন রূপে হতাশ হওয়া উচিত কিনা বুঝলেন সাজি আফরোজ। তবে বললেন, কে এটা? কি করেছে কথা? এক ছেলের সাথে কি করেছে জিজ্ঞেস করো। আমাদের পরিবারে কেউ এখনো প্রেম করলো না। ও প্রেম করার সাহস পায় কিভাবে? আব্বুকে আমি আজই বলবো, বুঝলে? কি বলবি? সাম্য বেশ আয়েশি ভাবেই বলল, ওর এসব কীর্তির কথা আমার বেলায় হলে নির্ঘাত এতক্ষণে পিঠের চামড়া উঠিয়ে নিত আব্বু। অথচ ও কি করছে? মেডিকেলে চান্স পেয়েছে বলে মাথায় তুলে নাচো আরো, ফল এমনই হবে। তুই জানিস তো, বেশি বকিস। ও কাউকে পছন্দ করলে সর্বপ্রথম আমাদেরই বলতো। সাম্য মায়ের এমন উদাসীনতা মানতে পারল না যেন। প্রমাণ হিসেবে এবার দিল আরো একটা কাগজের টুকরো, যেটা সাম্য আরো 5-6 মাস আগে কথার রুমের কোণে পেয়েছিল, দুমড়ে মুচড়ে অবস্থায়। বলল, দেখো দেখো আম্মু, এখন ওর বিচার করবে না? সাজিয়া আফরোজ চাইলেন সরু চোখে। গুটি গুটি অক্ষরে লেখা, ইমোশন। আমার ভুল হয়েছিল কি? একজন মানুষের প্রতি অনুভূতিটা জমানোটাও ভুল, তাই না? ভুলই তো। এইটুকু লিখে আবার কেটে ফেলা হয়েছে। বোধহয় পরবর্তীতে ছিঁড়ে দুমড়ে মুচড়ে ফেলেও দিয়েছিল। ভাগ্যক্রমে তা এসেছিল সাম্যর হাতে। সাজিয়া আফরোজ ছোট শ্বাস ফেললেন। আপাতত ছেলেকে চুপ করিয়ে তৈরি হতে বলে বাইরে গেলেন। ঈশানের আম্মুর সাথে দিতির আম্মুর পরিচয়টা এই তো ঘন্টা দুয়েকের। এই বিল্ডিং এ ঈশানদের কোনো এক আত্মীয়ের নতুন বাসা নিয়েছে নাকি? তাই তো ঈশান স্বয়ং এসেছিল। তারপর এদিক দিয়ে দিতিদের বাসা জেনেই এসেছিল একটু ঘুরে যেতে। কিন্তু এসেই শুনলো দিতি নেই, বেরিয়েছে একটু। এদিকে দিতিরা মা সাক্ষরা আসবে বলেই ব্যস্ত ছিল। আবার ঈশানদের সাথেও কথা বলতে হচ্ছিল এই সেই। ঠিক সেই মুহূর্তে সাক্ষরা এলো সবাই। সাক্ষ্য এসে দরজায় দাঁড়াতেই এক পলক দেখলো ঈশানকে। ঈশান এই বাসাতে? ওয়াই? এটুকু বিড়বিড় করেই নিজ নিজেই ভ্রু নাড়ালো। দিতির সাথে নিশ্চয়ই ঈশানের সম্পর্ক খুব ভালো রকমেরই। সত্যি সত্যি একসেপ্ট করেছে নাকি? সাক্ষ্য যখন জুতো খুলে বাসায় পা রাখবে, ঠিক তখনই নিচ থেকে তার বাবা বলে উঠল, সাক্ষ্য, এসব নিয়ে তো যাও। সাক্ষ্য ছোট শ্বাস ফেলে ফের পা বাড়ালো। তবুও মাথায় ঘুরল শুধু ঈশানের উপস্থিতি। এতটাই ভালো সম্পর্ক যে বাসায় চলে এসেছে। বাবা! সাক্ষ্য এইটুকুই মনে মনে আওড়ালো। অতঃপর গাড়ি থেকে জিনিসপত্র নামাতে নামাতে একবার শুনতে পেল ঈশানের গলাটা, দিদি তুমি তো বাসায় নেই। অনেকটা সময় ছিলাম তোমার জন্য, চলে যাচ্ছি এখন। বাহ, কি প্রেম! সাক্ষর এখন সত্যি মেজাজ খারাপ হচ্ছে। সত্যি সত্যি যদি দিতি ঈশানকে অ্যাকসেপ্ট করে, তো দিতিকে সাক্ষ্য কি করবে? এইটুকু ভেবেই থমথমে মুখ নিয়ে পা বাড়ালো সে। বড়রা তখন সবাই ড্রয়িং রুমে বসেছে, এই সেই কথা বলছে। সাক্ষ্য বসেছে অন্য পাশটায়। দিতির মা তখনই বলল, সাক্ষ্য, তোমাদের আঘাত হয়েছে, একটা সম্পর্ক তো জড়িয়েছ, সম্পর্কটা স্বাভাবিক করে নাও আব্বু। দুইজনই ইগো নিয়ে চললে কিভাবে হয় বলো? তোমরা তো কেউই কাউকে সহ্য করতে পারো না। এমন হলে হবে বলো? আমার মেয়েটা বাচ্চা এখনো, মনে যা রাগ ওর,
ও যেটা বলবে সেটাই ও করবে। এই দেখো না, আজও বেরিয়ে গেছে। কারণ এটা ওর জেদ। না জানি বিয়ের অনুষ্ঠানও ও করবে কিনা, মত দিবে কিনা। সাক্ষ্য শুনল, জেদ, যা বলে তাই করে, সংসার করবে না বলছে, এটাও সাক্ষ্য মেনে নেবে? গম্ভীর স্বরে বলে উঠল, আন্টি, আকটটা আপনার মেয়ের ইচ্ছেতে হয়েছে। বিয়ের অনুষ্ঠানটা এবার আমার ইচ্ছেতে হোক। আপনার ঘাড়তারা মেয়েকে ঘাড় সোজা করিয়ে শীঘ্রই রাজি করান, নয়তো ঘাড় সোজা করার দায়িত্বটা আমি নিজ দায়িত্বেই কাঁধে তুলে নেব। সাক্ষ্য এইটুকু বলেই চায়ের কাপে চুমুক রাখলো, যেন স্বাভাবিক একটা কথা। দ্বিতীয় হলো প্রায় আধা ঘন্টা পর। সাক্ষ্য এসেছে জেনে আসবেই না বলেছিল সে। অবশেষে বাবার কল এবং জোরাজুরিতে এসেছে, কারণ বাবাকে এসে খুবই মেনে এসেছে ছোটবেলা থেকে। দিতি এসে নিজের ঘরে বসতেই সবার প্রথমে কথা বলল, আরে দিতি, রাজি হয়ে জানা, আমার ভাইয়া সত্যি তোকে ভালোবাসে। দিতি ফুঁসে উঠে বলল, তোর ভাইয়া একটা গিরগিটি, ওনার পক্ষ নিয়ে কথা বলিস কি করে? তো কার পক্ষ নিয়ে কথা বলবো? পাশ থেকে সাম্য তখন মুখ ভেঙিয়ে বলল, ও নিজেই তো একটা এলাচি। আমাদের সুস্বাদু বিরিয়ানির ফ্যামিলিতে ও নিজে আস্ত একটা এলাচি। তুই ওর কথা শুনিস না দিতু, আমার কথা শোন। তোদের বিয়ে তো এমনিতেও হয়ে গেছে। তোর উচিত এখন ভাইয়ের কাজ চাপকে ধরে সারাক্ষণ পরখ কি না কি করছে। পুরুষ মানুষ, বিশ্বাস আছে বল? এমনিতেও বিশ্বাস নেই তোমার ভাইয়ার উপর। সাম্য তাকিয়ে বলল, এই কারণেই বলছি আমাদের বাড়ি চল, সারাক্ষণ পরখ করতে পারবি। জামাই ভাগলে লোকে তোকে বলবে পালানো জামাইয়ের বউ। দিদি কপাল কুঁচকে তাকালো এবারে, বলল, সাম্য ভাই, চালাকি করবে না আমার সাথে। তোমার যে একই দল তা আমি জানি। সাম্য এবার কাঁদো কাঁদো হয়ে চাইলো, বলল, তো কি করবি না তুই বিয়ে? বিশ্বাস কর বই, বহুকাল হলো আমি বিয়েতে নাচি, মাজাটা জং ধরে গেছে। তোদের বিয়ের অনুষ্ঠানে নাচলে তাও একটু আমার কোমরটা ঠিক হতো। দিতি পরবর্তী নাটক দেখার জন্য বলল, তারপর? বহুকাল হলো আমি বিয়ে খাইনি দিতি, আমার পেটের নাড়িভুড়িগুলো শুকিয়ে গিয়েছে বোন, শুধু একটু বিরিয়ানির জন্য। অথচ এমন নিষ্ঠুর কি করর হস? এই হতভাগা ছেলেটার পেটের প্রতি একটু দয়া করবি না? একটুও না? একটু বিরিয়ানি খেতে দিবি না? দিদি দাঁতে দাঁত চাপলো, বলল, তুমি প্লিজ আমার সাথে রেস্টুরেন্টে চলো, আমি তোমায় পেট পুড়ে কাচ্চি খাওয়াবো। ওই কাচ্চি খাওয়া আর বিয়ে খাওয়া এক না রে বোন। ঠিক ওই মুহূর্তে ওখানে এলো সাক্ষ্য, এসেই গলা ঝাড়লো। দিদির দিকে শীতল এক চাহনি ফেলতেই সাম্য আর কথা সুরসুর করে বের হয়ে গেল এক মুহূর্তেই। সাক্ষ্য বলল, যদি ঈশানকে সত্যি সত্যি একসেপ্ট করার চিন্তা ভাবনাও করেছেন না মিসেস সাক্ষ্য হোসেন, সোজা মাথা ফাটিয়ে চিন্তা ভাবনা করার মতো সক্ষমতাই দূর করে দেব। ফের পর মুহূর্তেই আবার প্রশ্ন করলো, এতই ভালো সম্পর্ক যে ঈশান তার মাকে নিয়ে চলে এসেছে আপনাদের বাসায়? ওয়াও, দারুণ। আমার কি খুশি হওয়া উচিত? দিতি এবারে মজা পেল যেন, বলল, শুধু এসেছে? বাকিটা শুনেননি? ঈশান তো ওর মাকে নিয়ে এসেছিল বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য। সাক্ষ্য এক পা করে এগোলো, একদম দিতির সামনে দাঁড়িয়ে ভ্রু নাচিয়ে বলল, তাই নাকি? তাহলে আপনাকে সত্যি সত্যি ডাবল বিয়ে দেওয়া উচিত, রাজি? সাক্ষ্য আরো এক কদম এগোলো এবারে, দৃষ্টি কেমন ধারালো যেন, ঠোঁটে বাঁকা রেখা দৃশ্যমান। দিতি সে দৃষ্টির নজর ফেলে বলতে নিতেই টের পেল সাক্ষ্য তার কোমর টেনে ধরেছে নিজের বাম হাতে। ভ্রু নাচিয়ে বলল, এটাই শেষ বোঝানো। সোজাসুজি বলছি, শীঘ্রই রাজি হয়ে আমার আম্মুর সংসারে ট্রান্সফার হবেন। অন্য কারোর সংসার তো দূর, নামটাও ভাবা যাবে না। ওকে? তারপরে সাক্ষ্য ফের আবার আগের মতো ভদ্র সেজে বেরিয়ে গেল। দিদি আহাম্মকের মতো চেয়ে রইল, কি সাংঘাতিক! এই লোকের হুট করে কাছে আসা, হুট করে চলে যাওয়া সবই অদ্ভুত। একবার এক রূপ দেখানো, এটাও অদ্ভুত। দিতি সেদিন ভার্সিটি থেকে ফিরছিল সবে। রাস্তার মাঝপথেই প্রায় সাক্ষর গাড়ি এসে থামলো তার সামনেই। গাড়ির গ্লাস নামিয়ে সর্বপ্রথম বলল, উঠে পড়ুন। কেন? উঠতে বলেছি বলে।
আপনার আম্মুই বলেছে। কেন বলেছে? কি করে জানবো? দিতি এবার উসখুস করে উঠে বসলো। সাক্ষ্য বাঁকা হেসে এবারে গাড়ি চালাতে চালাতে পকেট থেকে ফোনটা নিয়ে কল দিল তার আম্মুকে। বলল, আম্মু বের হচ্ছে, 3 দিন কি 4 দিন লাগবে ওখানে, এরপর চলে আসবো, চিন্তা করো না। দিতি চাইলো মুহূর্তেই, ভ্রুকুঁচকে সঙ্গে সঙ্গে বলল, কোথায় যাচ্ছি আমরা? সাক্ষ্য ফোন রেখে বাঁকা হাসলো, বলল, এক্সপেরিমেন্ট করতে। আসলেই এক রুমে থেকে খুনাখুনি হয় কিনা তা চলবে।